শার্টের বোতাম এলোমেলোভাবে লাগানো, পরনের ট্রাউজারের ডান পা হাঁটুর উপর অবধি তোলা, চুলগুলো খোপা করে টঙে তুলে রাখা। নন্দিতাকে দেখে ভীষণ রকম হাসি পায় দুর্জয়ের। কিন্তু কোনোরকমে নিজের হাসি কন্ট্রোল করে এলোমেলোভাবে লাগানো শার্টের উপরের দুটো বোতাম খুলে ঠিক করে লাগিয়ে দেয় সে। অতঃপর নন্দিতাকে বেডে বসিয়ে নিজে হাঁটু গেড়ে বসে মেঝেতে। তার ডান পা নিজের হাঁটুর উপর নিয়ে ট্রাউজারটা প্রথমে আরো খানিকটা উঠিয়ে দেয়। অতঃপর কাটা জায়গায় আঙ্গুল দিয়ে আলতো করে স্পর্শ করে। ব্যথায় শিরশিরিয়ে ওঠে নন্দিতা। দুর্জয় কাপা কাপা হাতে বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পর্শ করে যাচ্ছে অনবরত ব্যথার উপর। নন্দিতা সেদিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে, ব্যথা কিভাবে পেলাম একবারও জিজ্ঞাসা করলেন না তো? কিভাবে আবার? কোনো বাদরামি করতে গিয়েই পেয়েছ নিশ্চয়ই। কেউ ছুরি মেরেছে। হাতের কাছে পেলে তো গলা দিয়েই চালিয়ে দিত মনে হয়। নন্দিতার শেষোক্ত কথা শুনে হাত থেমে যায় দুর্জয়ের। ভ্রু কুঁচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় নন্দিতার দিকে। নন্দিতা জানে এই লোক এই দৃষ্টির চেয়ে বেশি কিছু করবে না। মুখ দিয়ে কথা বলতে চরম কষ্ট হয় তার। পেটে জমে থাকা শব্দ ভাণ্ডার ফুরিয়ে যায়, কথা খরচ হয়ে যায়, তাই মুখ ফুটে কিছুই বলবে না। অগত্যা ফোঁস করে এক শ্বাস ছেড়ে নিজেই বলতে শুরু করলো সেদিনের পুরো ঘটনা। প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য সেদিন বাড়ি থেকে বের হয়েছিল নন্দিতা। পরন্তু বিকেলের সময় বাজারে সাধারণত লোকসমাগত একটু বেশিই থাকে। সবজি, ফলের বাজার, এমনকি মাছ, মাংসের বাজারেও বেশ গা ঘেঁষাঘেঁষি অবস্থা। অধিকাংশ চাকুরিজীবী লোকজন বাড়িতে ফেরার সময় বাজার করেন কিনা। নন্দিতার অবশ্য এসব হাট বাজারের প্রয়োজনীয়তা ছিল না। মেয়েলি প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য ফার্মেসি যেতে হতো তাকে। আর ফার্মেসি যাওয়ার রাস্তা এই বাজার পেরিয়ে। অগত্যা ভিড় ঠেলে একটু একটু করে সামনে এগিয়ে যায় সে। এমন সময় তার চোখ পড়ে তার থেকে বেশ খানিকটা দূরত্বে হেঁটে চলা এক বয়স্ক ভদ্রমহিলার দিকে। বয়সের ভারে মাজা বাঁকা, ঝুলন্ত চামড়ায় তার বয়সের বহর পরিমাপ করা যায় সহজেই, হাঁটতে গিয়ে তাকে ভোর দিতে হয় লাঠিতে। অথচ এ বয়সেও বাজার হাটে তার আগমন দীর্ঘশ্বাস ছাড়ার মতো এক সমাজের অবস্থান। আচমকা নন্দিতার চোখ যায় বৃদ্ধা মহিলার ঠিক পিছনে দাঁড়ানো এক ছেলের দিকে। বয়স নিতান্তই কম, পাতলা গড়নের এক ছেলে। আশেপাশে তাকাতে তাকাতে আস্তে ধীরে বৃদ্ধার ব্যাগের চেইন খুলছে। ঘটনা বুঝতে আর বেগ পোহাতে হলো না তাকে। সে ভিড় ঠেলে যথাসম্ভব দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করল। কিন্তু আশেপাশের মানুষের জন্য ব্যর্থ হয়ে সেই পিছিয়ে যেতে হয় আবার। উপায়ান্তর না পেয়ে সেখানে দাঁড়িয়েই জোরে চিৎকার করে বলল, চোর, চোর, দাদিমা আপনার ব্যাগ সামনে নিন। আশেপাশের বেশ কিছু মানুষের কানে সেই শব্দ পৌঁছালেও বয়স্ক বৃদ্ধার কানে গেল না তা। হয়তো বয়সের জন্য কানেও কম শোনেন তিনি। নন্দিতার চিৎকারের শব্দে ভিড় থেকে কিছু মানুষ কৌতূহলী দৃষ্টি ফেলে দুই পাশে সরে গেল। নন্দিতাও সুযোগ বুঝে দৌড় দিল সেদিকে। কিন্তু ততক্ষণে বাকি সবার মতো সেই ছেলের কানেও গেছে নন্দিতার কথা। ফলস্বরূপ ব্যাগের খোলা চেইন হতে একটা লাল রঙের পুটলি উঠিয়ে দৌড় দিল সে। নন্দিতাও দৌড়ালো তার পিছে। বাজারের জনতা তখন সেই ছেলেকে আটকানোর জন্য পথ অবরোধের বদলে তার হাতে থাকা ছোট সাইজের ছুরির দিকে তাকিয়ে ভয় পেয়ে যে যার মতো দুই পাশে সরে যায়। এতে রাস্তা ফাঁকা পেয়ে তারও দৌড়ে বেরিয়ে যেতে সুবিধা হয়। ছোট থেকে অ্যাথলেটসে প্রশিক্ষণ নেওয়ার হেতু ছেলেটা নন্দিতার সাথে দৌড়ে পেরে উঠল না। বাজারের শেষ প্রান্তে গিয়ে পাকড়াও করে ফেলল তাকে নন্দিতা। অতঃপর ঘাড়ের কাছের কলার ধরে তাকে মাটিতে বসাতে চায় এমন সময় ছেলেটা নিজেকে বাঁচানোর চেষ্টায় হাতে থাকা ছুরিটা দিয়ে আঘাত করে নন্দিতার পায়ে। পায়ে ব্যথা পেয়ে হাত খানিকটা আলগা হতেই যেই দৌড় দিতে চায় অপর পাশ থেকে একদল পুলিশ এসে পাকড়াও করে ছেলেটাকে। জিজ্ঞাসাবাদে স্পষ্ট হয়, মহিলাটিকে বেশ অনেকক্ষণ যাবৎ ফলো করছিল সে। বাজারের আগের এক গহনার দোকানে এই গহনাগুলো বেচতে গিয়েছিল সে। কিন্তু ভালো দাম না পাওয়ায় অন্য দোকানের খোঁজে তিনি বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, আর এই সুযোগেই ছেলেটা এগুলো চুরি করে পালানোর ধান্দা করছিল। নন্দিতা গহনার পুটলিটা বৃদ্ধা মহিলার হাতে তুলে দিতেই কাঁদো কাঁদো গলায় তিনি বলেন, বাবা মরা নাতনিটার বিয়ে সামনে। আমার জমানো যা কিছু ছিল তা বেচে তার বিয়ের আয়োজন করব বলে বেচতে এসেছিলাম। আজ তুমি না থাকলে আমার নাতনিটার কি হতো? বিয়ে ভেঙে যেত তার। আল্লাহ তোমার কপালে অনেক সুখ দিক। অনেক সুখী হও মা। স্বামীর সোহাগে আহ্লাদী হয়ে থাকো। শেষোক্ত কথাটা বলার সময় আর চোখে দুর্জয়ের দিকে তাকায় নন্দিতা। আগের মতোই গম্ভীর মুখভঙ্গিতে বসে সে। মুখের ভাব ভঙ্গিমা দেখে বোঝার উপায় নেই মনে কি চলছে। নন্দিতা ভেবেছিল এতগুলো কথা শুনতে দুর্জয় বেশ বিরক্ত হবে।
হয়তো মাঝপথে থামিয়ে দেবে অনাগ্রহ প্রকাশ করে। অথচ প্রথম থেকে শেষ পর্যন্ত সবটুকু ভীষণ আগ্রহ নিয়ে শুনল সে। পরপরই প্রশ্ন করল, ফিউচার প্ল্যানিং কি? বিয়ের এতদিনে তুর্জয়ের এমন প্রশ্নে একেবার হতভম্ব হয়ে পড়ল নন্দিতা। চট করে হাত বাড়িয়ে কপাল, গলা ছুঁয়ে দেখল তুর্জয়ের। অতঃপর চিন্তাগ্রস্ত কণ্ঠে বলল, আপনার কি আবার জ্বর এসেছে? ভেতরে ভেতরে জ্বর? শরীর তো একদম ঠান্ডা। চট করে তুর্জয়ের মেজাজ চটে গেল। তীক্ষ্ণ কণ্ঠে বলল, সঠিক প্রশ্নের সঠিকভাবে উত্তর দেওয়া কি তোমার ধাতে নেই? সঠিক প্রশ্ন হলে তবেই তো সঠিক উত্তর পাবেন। আপনার প্রশ্নগুলো আপনার মতোই বেকুব। এই বেয়াদব মেয়ে, সোজাসাপটা কথা বলা শেখায়নি তোমার বাবা মা? সব সময় তোত্তারামি না করলে চলে না? সব যদি বাবা মা শিখিয়ে পাঠায়, তাহলে আর বিয়ে দিয়ে বরের কাছে পাঠাবে কেন? নিজেদের কাছে রেখে দিলেই পারে। আমারই ভুল, তোমার সাথে বেশি আহ্লাদিপ না করে কথা বলা। আপনি আদর, আহ্লাদ করতে চাইছিলেন বুঝি? কাছে আসুন তো একটু, আপনার কোলে বসি। আপনার আদর করতে সুবিধা হবে। অসভ্য মেয়ে, রাগে গোজগোজ করতে করতে বলে ওঠে তুর্জয়। এখনো যথেষ্ট সভ্য আছি। অসভ্য হলে আপনার ওই সিগারেট পোড়া ঠোঁটে কামড়ে ধরে চুমু দিতাম। শার্টের খোলা বোতামের নিচে একটা দুইটা কামড়ের দাগ তো অবশ্যই থাকত। তুর্জয় চোখ বড় বড় করে তাকায় নন্দিতার দিকে। তা দেখে ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে বিছানায় উঠে বসে নন্দিতা। অতঃপর আধশোয়া হয়ে হেলান দিয়ে ভাবলেশীন কণ্ঠে বলে, অথচ অবশ্য একজনের চুমুর স্বাদ আমার ঠোঁটে লেগে আছে এখনো। আপনার চুমু সেই স্বাদকে বিট করতে পারবে কিনা সন্দেহ। তুর্জয় ঘর ছেড়ে বের হতে যাচ্ছিল। নন্দিতার শেষোক্ত কথাটুকু শুনে কদম থেমে যায় তার। বুকের কোথাও একটা চিনচিনে ব্যথা অনুভূত হয়। কথাগুলো বড্ড বিশ্রী শোনালো তার কাছে। মেয়েটার কি তবে প্রেমিক ছিল? থাকলে থাকতেই পারে। এই যুগে এমন দুই চারটা প্রেমিক তো সব মেয়েরই থাকে। কিন্তু সেটা তো অতীত। তাও কেন তার খারাপ লাগছে? মনে হচ্ছে যেন তার ব্যক্তিগত সম্পত্তিতে হাত দেওয়ার অপরাধে এখনই ওই লোকের নামে 4টি খানেক কেস ঠুকে দিতে পারলে শান্তি লাগত তার। কিন্তু মেয়েটাকে তো সে পছন্দ করে না। একদমই না। তাহলে এসব ভাবনার কারণ কি? তুর্জয়কে আরও খানিকটা তাতিয়ে দিতে নন্দিতা পুনরায় বলে ওঠে। তার উষ্ণ নিঃশ্বাস, তপ্ত ঠোঁটের চুমু, ইস! বারবার চাওয়ার মতো জিনিস। ঠিক অনেকটা চকলেট আইসক্রিমের মতো, যত ফ্লেভার টেস্ট করো না কেন, এটার মতো তৃপ্তি পাওয়া যায় না। কেউ পার। নন্দিতার কথা সম্পূর্ণ হওয়ার আগেই আচমকা তুর্জয় তার পা ধরে টান দিয়ে তাকে নিয়ে আসে বিছানার কিনারে। অতঃপর ডান হাতে কোমর আঁকড়ে ধরে অপর হাত রাখে মাথার পিছনে। আকস্মিক আক্রমণে নন্দিতা কিছু চাওয়ার আগেই গম্ভীর, পুরুষালী ওষ্ঠ প্রহার চালায় তার নরম ওষ্ঠে। অস্থিরভাবে নিজেকে তুর্জয়ের থেকে আলাদা করে নিয়ে চায় নন্দিতা। কিন্তু বাদ সাধে তুর্জয়। নন্দিতা যতখানি সরে যেতে চায় তার চেয়ে অধিক তাকে আঁকড়ে ধরে তুর্জয়। তুর্জয়ের চোখ বন্ধ। উন্মত্ত উষ্ণ নিঃশ্বাসের উথালপাথাল আনাগোনা বুঝিয়ে দিচ্ছে তার অস্থিরতা। বুঝিয়ে দিচ্ছে কতটুকু বেপরোয়া আজ সে। নন্দিতা চায় না এর চেয়ে বেশি কিছু হোক। চায় না আর এক বিন্দু কাছাকাছি সে আসুক। কিন্তু তাকে থামানোর সাধ্য কার? উপায়ান্তর না পেয়ে তুর্জয়ের ঠোঁটের ভাঁজে আলতো কামড় দেয় নন্দিতা। নিয়ন্ত্রণহীন তুর্জয় পরোয়া করে না সেসবের। কোমর প্যাঁচানো হাতটা আরও গভীরভাবে আঁকড়ে ধরে ব্যথাতুর ঠোঁট ডুবিয়ে দেয় নন্দিতার গলার ভাঁজে। নন্দিতা যেন খেই হারিয়ে বসল। কুল কিনারা খুঁজতে গিয়ে আচমকা বেশ জোরে ধাক্কা দেয় তুর্জয়কে। হতভম্ব হয়ে খানিকটা সময় ঠায় তাকিয়ে থাকে সে নন্দিতার দিকে। রাগে, অপমানে মুখ তার রক্তিম। নন্দিতা অসহায় চোখে তার দিকে তাকালে মুখ ফিরিয়ে গম্ভীর স্বরে বলে ওঠে। তোমার মতো মেয়েদের দিকে ফিরেও তাকায় না অ্যাডভোকেট তুর্জয়। নেহাতি সস্তায় পাওয়া যাচ্ছে, না হয় ক্লাবে এর চেয়ে ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়। নন্দিতা কষ্ট পেল না মোটেও। উপরন্তু মুখে হাসি টেনে প্রত্যুত্তরে বলল, ক্লাবে কি মাঝে মাঝেই যাওয়া হয় নাকি আজ প্রথম যাবেন, মিস্টার সাইলেন্সার? তুর্জয় ভ্রু কুঁচকে সন্দিহান দৃষ্টি নিক্ষেপ করতেই হাসি আরও খানিকটা চওড়া হলো তার। ঠোঁট বাঁকিয়ে বলল, খিচুড়ি খাবেন? আপনার অবস্থার সাথে ভালো যাবে কম্বিনেশনটা। ওটা খিচুড়ি আর আপনার মধ্যে চলছে অনুভূতির জগা খিচুড়ি। তুর্জয় দাঁত কটমট করে বিক্ষুব্ধ দৃষ্টিতে তাকায় নন্দিতার দিকে। নন্দিতা তা দেখে আলতো হেসে ফিসফিস করে বলে ওঠে, সাথে পোড়া বেগুনের ভর্তাও করি? কারোর হৃদয় পোড়ার গন্ধ ছাপিয়ে যায় যদি। দ্রুত কদমে ঘর ছাড়ল তুর্জয়।
এই মুহূর্তে মেয়েটাকে নাইট পারছে না একদমই, অসহ্যকর ঠেকেছে। তাকে রিজেক্ট করে দূরে দেওয়ার স্পর্ধা নাকি অতিরিক্ত বাচালতা, তাকে চোখের সামনে সহ্য করার ক্ষমতা পর্যন্ত হারিয়েছে সে। নারীদের যথেষ্ট সমীহ করে চলা তুর্জয় তাই এক মুহূর্তও দাঁড়ালো না সেখানে। বিধায় নিজের ভেতরের পুরুষত্ব একজন নারীকে অসম্মান করে বসে। দুপুর গড়িয়ে বিকাল হলেও তুর্জয়ের বাড়ি ফেরার নাম নেই। ডাইনিং টেবিলে মাথা এলিয়ে নন্দিতা তাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে দরজার দিকে। যেন বেল বাজতেই দরজা খুলতে কালবিলম্ব না হয় তার। সন্ধ্যার আগ মুহূর্তে নন্দিতার হাসোজল মুখখানি যখন বিষাদী ছায়ায় পাণ্ডুর, আচমকা ডাইনিং টেবিলের উপর অবহেলায় পড়ে থাকা ফোনটা শব্দ করে বেজে উঠল। নন্দিতা উৎফুল্ল মনে হাত বেরিয়ে ফোনটা কাছে টেনে নিতেই সারা মুখ জুড়ে কালবৈশাখী ঝড়ের মতো ঘন আধার নেমে এলো। যতখানি উৎফুল্ল নিয়ে ফোনটা ধরতে গিয়েছিল, তার চেয়ে অধিক ভয় এই মুহূর্তে জেকে বসেছে তাকে। ধরতে না চেয়েও কেটে যাওয়ার আগ মুহূর্তে ফোঁটা উঠিয়ে কানে চেপে ধরল সে। বেশি চালাকি করতে যেও না, এক ঝড়ে সব কুপোকাত। ওপাশ থেকে ভেসে আসা হিমশীতল লঘু কণ্ঠস্বরে যেন খানিকটা কেঁপে উঠল নন্দিতা। সর্বাঙ্গ হতে হয়ে চলল উত্তাল তরঙ্গ। ফ্যানের তলায় বসেও বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল কপালে। কানে চেপে ধরা হাতটাও কাঁপছে রীতিমতো। নন্দিতা শুকনো ধক গিলল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি চেষ্টা করছি। একটু সময় দিতে হবে আমাকে। সময়টা বরং লাশের পাশে বসে কান্নাকাটি করার কাজে লাগিও। এমন করবেন না প্লিজ। আপনার সাথে তো আমার কথা হয়েছিল, 6 মাস সময় দেবেন আমাকে। কাজ আমার, শর্তও আমার। যখন তখন সেটা পরিবর্তন করার ক্ষমতাও আমার। কিন্তু আমি তো এসবের কিছু জানি না। আমাকে একটু সময় দিন। আপনার কাজ আপনি বুঝে পেয়ে যাবেন। শুধু ওনাদের। অসহায় কণ্ঠে নন্দিতা কিছু বলতে গেলে তাকে মাঝপথে থামিয়ে অজ্ঞাত ব্যক্তিটি বলে ওঠে, 2 মাসের মধ্যে যেন রিপোর্ট আমার কাছে পৌঁছে যায়। আমাকে খুশি করতে পারলে বোনাস কিছুও পেয়ে যেতে পারো আমার থেকে। আর না পারলে লা। পারবো আমি। এসব বলবেন না প্লিজ। আপনার কাজ হয়ে। নন্দিতার কথা অসম্পূর্ণ রেখেই অজ্ঞাত ব্যক্তিটি উচ্চস্বরে হাসতে হাসতে কল কেটে দিল। আচমকাই নন্দিতা যেন মূর্ছা পড়ল একেবারে। শরীরে শক্তি লুকিয়ে উঠছে না। ভার ভার লাগছে মাথা। বুক ফেটে কান্না আসছে। অথচ কাঁদতে পারছে না একটুও। মনে মনে ভাবল, মা, কেন কান্না আটকাতে শেখালে? কেন দুনিয়ার সামনে এত স্ট্রং হতে বললে? কেন কষ্ট লুকিয়ে শুধু হাসতে বললে? মিথ্যা অভিনয় আর কত? আমার যে ক্লান্ত লাগে, ওজন লাগে বুকে। এর চেয়ে একটা গোটা পাহাড় শরীরে চাপলে কষ্ট কম লাগতো বোধ হয়। এই ছোট্ট বুকটা জ্বলছে, পুড়ছে, খান খান হচ্ছে প্রতিনিয়ত। অথচ কেউ টেরই পায় না। বুঝতে পারে না পাশে শুয়ে থাকা মানুষটা কতখানি যন্ত্রণা নিয়ে একটা একটা নিঃশ্বাস গুনছে। আজ করতে পারে না এই ছোট্ট বুকে কতখানি ক্ষত জমা তার। আমিও যে বোঝাতে পারি না। বোঝাতে পারি না আমি ভালো নেই। বোঝাতে পারি না কান্না করতে না পেরে আমার দম বন্ধ হয়ে আসে। আচ্ছা, কি করলে একটু কান্না পাবে? আমি একটু কাঁদতে চাই। হু হু করে কেঁদে দুঃখগুলো ভেতর থেকে বের করে ফেলতে চাই। আর পারছি না জমাতে। আর পারছি না বইতে। আমি ক্লান্ত, আমি বিধ্বস্ত। দিন শেষে আমি নিঃসঙ্গ। প্রকৃতিও বাঁধভাঙ্গা উন্মত্ত আজ নন্দিতার বুকে জমানো গল্প শুনে। তাই তো এই অসময়ে আচানক গুরুম গুরুম শব্দের ডাক দিল তাকে। যেন এই ডাক তাকে বুকে ঝাপটে নেওয়ার। এ ডাক তার দুঃখবিলাসের সঙ্গী হওয়ার। এ ডাক তার দুঃখগুলো শুষে নেওয়ার। ঝমঝমিয়ে নেমে আসা বৃষ্টির তালে মৃদুমন্দ বাতাসের ঝাপটা। আকাশে ঘন কালো মেঘের বুক চিরে নেমে আসা অসম বাড়িধারার নিচে ঠায় দাঁড়িয়ে নন্দিতা। বৃষ্টি হওয়ার সাথে সাথে ময়ূর যেন করে পালক মেলে ধরে নৃত্য করার উদ্দেশ্যে, তেমন করেই বৃষ্টির ঝমঝম করা ডাক নন্দিতাকে আহ্বান জানিয়েছে নিজেকে মেলে ধরতে। সকল ক্লেদ, ক্লান্তি বৃষ্টির জলের সাথে ধুয়ে মুছে একাকার করে দুঃখগুলো শুষে নিতে যেন প্রকৃতির এক নান্দনিক আয়োজন। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরেছে তুর্জয়। এতটা সময় ইচ্ছে করেই কাছাকাছি এক পার্কে বসেছিল সে। কিন্তু আচমকা ধেয়ে আসা ঝড় বৃষ্টির তোপে নিজেকে যথাসম্ভব বাঁচিয়ে দ্রুত বাড়ি ফিরতে গিয়েও অনেকখানি ভিজে যায় সে। মেইন ডোর খোলা পেয়ে প্রথম দিকে বেশ অনেকটা ভয় পায় সে। ঘরে ঢুকে এদিক সেদিকে সবার আগে খোঁজ করে নন্দিতার। সব ঘরে ভালো করে লক্ষ্য করে কোনো জিনিস এলোমেলো কিনা। না কেউ বাড়িতে ঢোকেনি ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলে। অতঃপর কি যেন মনে করে পা বাড়ায় ছাদের দিকে। বৃষ্টির দিকে মুখ উঁচু করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে নন্দিতা।
প্রতিটা বৃষ্টিকণা তার চোখে, মুখে আছড়ে পড়ে ধীরে ধীরে তা গলা বেয়ে নেমে পড়ছে। ব্যাপারটাতে এক অদ্ভুত রকমের শান্তি রয়েছে। দুই হাত দুই দিকে মেলে তাই বেশ খানিকটা সময় সে দাঁড়িয়ে রইল এভাবে। এরপর আচমকা হাঁটু গেড়ে বসে পড়ল মেঝেতে। দুই হাতে মুখ ঢেকে কি বিড়বিড় করে বলল, তুমি কেন থাকলে না? কত কিছু শেখার যে বাকি ছিল আমার। শুধু হাসতে শেখালে, কাঁদতে কেন শেখালে না? আমাকে পাথর বানিয়ে নিজেই দূরে চলে গেলে, এখন এ পাথর গলাবে কে? ছাদের দরজায় হেলান দিয়ে বেশ খানিকটা সময় ধরে দাঁড়িয়ে রইল দুর্জয়। অজানা এক কারণে তার ভালো লাগছে ছাদের দৃশ্যটুকু। শুভ্র পোশাকে জড়িয়ে থাকা মেয়েটাকে ভীষণ রকম স্নিগ্ধ লাগছে আজ। সকালের পর থেকেই কেমন যেন এক টান অনুভব করছে সে মেয়েটার প্রতি। ওই ছোঁয়া, সেটা পাওয়ার তৃষ্ণা আমরণ তৃষ্ণায় তৃষ্ণার্ত করে দিয়েছে তাকে। এতটা সময় জেদ ধরেই তাই দূরে ছিল সে। কিন্তু আচমকা তাকে হাঁটু গেড়ে বসে পড়তে দেখে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না দুর্জয়। এগিয়ে গিয়ে আলতো করে হাত রাখল তার কাঁধে। আর তখনই উল্টো ফিরে তাকে শক্ত করে জড়িয়ে ধরল নন্দিতা। বৃষ্টিস্নাত রক্তিম সন্ধ্যা। একদিকে যেমন রক্তে রাঙা আকাশে সূর্য ডুবতে শুরু করেছে, অন্যদিকে আকাশ ভেদ করে ঝরে পড়ছে মাঝারি আকারের বৃষ্টির ফোঁটা। আর এই দুই পরিবেশের মিলন সন্ধিতে নন্দিতা দুর্জয়কে ঝাপটে ধরে মাথা এলিয়েছে তার বুকে। কাকভেজা বদনে ঠায় দাঁড়িয়ে দুর্জয়। তার ভাবমূর্তির মাঝে খুব বেশি পরিবর্তন লক্ষ্য করা যায় না। রাগ কিংবা খুশি কোনো অনুভূতিই সঠিকভাবে প্রকাশ করে না সে। এখনো তার ব্যতিক্রম হলো না। শুধু খানিকটা নরম কণ্ঠে বলল, আমি আছি। এটা বোধহয় পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ। এ যেন কোনো শব্দ নয়, আস্ত এক অনুভূতির পোষরা, একটা ভরসার কাঁধ, যা এক কথায় বুঝিয়ে দেয় তোমার সুখ কিংবা দুঃখে সাথী হয়ে পাবে আমাকে। দুর্জয়ের কণ্ঠস্বর শোনামাত্র খানিকটা বিব্রত হল নন্দিতা। তবে তা মুখে প্রকাশ করে না। পরিবর্তে একগাল ফিকে হেসে বলে ওঠে, ক্লাবের মেয়েগুলোকে মনে ধরল না বুঝি? না, ঘরোয়া আনকোরা জিনিস লাগে আমার। এসব রাস্তার খোলা ব্র্যান্ডের জিনিস আমার ঠিক পোষায় না। নন্দিতা কোনো জবাব না দিয়ে উল্টো পিঠ ফিরে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ায়। অতঃপর আনমনে মৃদু কণ্ঠে বলে ওঠে, আপনাকে ভালোবাসলে কি আমার খুব বেশি পাপ হবে? বৃষ্টি ভেজা মেয়েলি শরীরের প্রয়তা ভাঁজ আজ বড্ড অন্যরকম লাগছে দুর্জয়ের। চাইলেও যেন দূরে যেতে পারছে না। অথচ এই কয়েকটা মাস তারা একসাথে ছিল। এমনকি একই বিছানায় শুয়েও এমনটা অনুভব করেনি কখনো। ঠিক যেন অনেকটা জ্বলন্ত অগ্নিকুণ্ডের কাছে এক টুকরো শুকনো কাঠ এনে রেখে দিলে দপ করে জ্বলে ওঠে, তেমনি নন্দিতার সামনে এলেই কেমন যেন অন্যরকম অনুভূতির দোলা খেলছে শরীর জুড়ে। দুর্জয় আচমকা এগিয়ে গেল নন্দিতার কাছে। কাঁধে উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়া পেতেই ভ্রু কুঁচকে ঘাড় ঘুরিয়ে তাকালো নন্দিতা। কিছু বুঝে ওঠার আগেই আচমকা ডানহাতে তার কোমর আগলে নিল দুর্জয়। নন্দিতা প্রচণ্ড রকম শক খাওয়ার মতো চোখ বড় বড় করে তাকালো দুর্জয়ের দিকে। অথচ সেদিকে কোনো প্রকার ভ্রুক্ষেপ নেই দুর্জয়ের। কপালে লেপ্টে থাকা লম্বাটে চুলগুলো বামহাতের মাধ্যমে উপরে ঠেলে দিয়ে অন্যরকম এক দৃষ্টিতে তাকালো সে নন্দিতার দিকে। ভেজা কোমরে উষ্ণ পুরুষালী হাতের অবাধ বিচরণে খেই হারাতে নেয় নন্দিতা। তবুও নিজেকে যথাসাধ্য নিয়ন্ত্রণ করে ধীর কণ্ঠে বলে ওঠে, ছাড়ুন আমাকে। দুর্জয় অবাধ্য প্রেমিকের মতো কাপা কাপা হাত রাখল নন্দিতার বাম গালে। অতঃপর কপালে কপাল ঠেকিয়ে লাগামছাড়া কণ্ঠে বলে উঠল, পাগল করার স্পর্ধা দেখিয়েছ, সহ্য করার জন্য প্রস্তুত তো? কী সব বলছেন আপনি? নন্দিতার ভয়ার্ত কণ্ঠে শুনে একদফা বাঁকা হাসে দুর্জয়। অতঃপর মাদক কণ্ঠে বলে ওঠে, আমার তোমাকে চাই। এখনই চাই, সবটুকু আমার করে চাই। নন্দিতা ছিটকে দূরে সরে যায়। অবাধ ওঠা নামা করতে থাকা হৃদস্পন্দনকে কঠিন শাসনে বেঁধে কাপা কাপা কণ্ঠে বলে, আপনাকে অন্যরকম লাগছে। আপনি সম্ভবত নিজের মধ্যে নেই। আমাদের নিচে যাওয়া উচিত। দুর্জয় আচমকা পিছন থেকে দুই হাতে কোমর আঁকড়ে ধরে নন্দিতার। ম্রিয়মাণ কণ্ঠে বলে, তোমাকে এত গভীরভাবে কেন চাইছি জানি না। শুধু জানি এই মুহূর্তে তোমার প্রত্যাখ্যান আমাকে ভীষণভাবে আহত করবে। প্লিজ, আমাকে সঙ্গ দাও শুধু, বাকিটা আমি দেখে নেব। উন্মুক্ত কাঁধে উষ্ণ চুমুর শিহরণে পুরোপুরি খেই হারালো নন্দিতা। শরীরের সমস্ত ভার ছেড়ে দিল দুর্জয়ের উপর। সম্মতি পেয়ে দুর্জয়ও তাকে পাজাকোলে তুলে নেমে এলো সিঁড়ি দিয়ে। অতঃপর নন্দিতাকে বিছানার উপর নামিয়ে চলে গেল দরজা লক করতে। ফাঁকা ঘরে এক পলক চোখ বুলিয়ে তাকালো নন্দিতা। অতঃপর বামহাত এগিয়ে বন্ধ করে দিল ঘরের সবগুলো লাইট।
অতঃপর মনে মনে বেশ বর্ষর এক সিদ্ধান্ত নিয়ে ফোঁস করে শ্বাস ছাড়তেই পুরুষালী একজোড়া বাহু গভীরভাবে আঁকড়ে ধরল তাকে। কপালে কপাল ঠেকিয়ে বেপরোয়া কণ্ঠে বলে উঠল, পুরুষমানুষ বাঘের মতো। শিকল ভেঙে বের হওয়া ক্ষুধার্ত বাঘের অত্যাচার একটু সহ্য করেনিও। লজ্জায় বেকাবু নন্দিতা আচমকাই দুই হাতে মুখ চেপে ধরল দুর্জয়ের। অতঃপর লাজুক কণ্ঠে বলল, কিছু ছাইপাশ গিলে এসেছেন নাকি আজ? আপনার এই রূপ তো জানা ছিল না আমার। আরও অনেক রূপ দেখতে পাবে আজ এই রাতে, যেটা কেউ কখনো দেখেনি, কেউ কখনো দেখবে না। লজ্জায় হাঁসফাঁস করার বদলে নন্দিতা আচমকা হো হো করে হেসে উঠল। ঠোঁট চেপে হাসি আটকাতে আটকাতে বলল, মাথায় দুইটা শিং গজাবে নাকি আজ রাতে? নাকি ফ্যান্টাসি গল্পের মতো ভ্যাম্পায়ার হয়ে যাবেন? কথায় নয়, কাজে বিশ্বাসী আমি। কথাটুকু শেষ করেই দুর্জয় ডুব দিল নন্দিতার ভেজা ঠোঁটে। উষ্ণ শীতল ছোঁয়ায় আবেশে চোখ বুজে ফেলল নন্দিতা। পরপর চোখের কোল ঘেঁষে গড়িয়ে পড়ল এক আহ্লাদী অশ্রু। মধ্যরাত্রি। দুর্জয়ের উন্মুক্ত বুকে মাথা এলিয়ে শুয়ে আছে নন্দিতা। ঘুমের মাঝেও বাম হাতে তাকে ভীষণ যত্নে আগলে রেখেছে দুর্জয়। নন্দিতা চোখ খুলে তাকায় দুর্জয়ের দিকে। এই সেই শান্ত, আদুরে চেহারা, যার প্রেমে বারবার পড়ে সে। আচমকা সন্ধ্যার পরের ঘটনা একে একে মনে পড়তেই লজ্জায় কুঁকড়ে ওঠে সে। আজকে রাতটা তার কাছে স্বপ্নের চেয়ে কোনো অংশে কম নয়। এই অপ্রত্যাশিত রাত তার জীবনে আর কখনো আসবে কিনা জানে না। কিংবা এই মানুষটার এই ভালোবাসা, বিশ্বাস আর কখনো পাবে কিনা জানে না। তাই এই স্মৃতিটুকুই সম্বল তার। একটা শীতল রাত, প্রিয় পুরুষের উষ্ণ বুক, তার সর্বাঙ্গে মিশে যাওয়ার রেশ কখনো না কাটলে কি খুব ক্ষতি হতো? খুব ক্ষতি হতো, যদি জীবনটা এত ট্র্যাজেডির না হতো। নন্দিতা আলতো করে মাথা তুলে তাকায় দুর্জয়ের দিকে। অতঃপর আলতো করে চুমু খায় তার রুক্ষ সিগারেট পোড়া কালচে ঠোঁটে। এরপর দুই গালে, কপালে অজস্র চুমু খেতে খেতে কান্নাভেজা কণ্ঠে বলে ওঠে, আমি নিরুপায়। বিশ্বাস করুন, এই জঘন্যতম অপরাধটুকু শুধু আপনার জন্যই। সকালের প্রথম রোদের কিরণ চোখে পড়তেই ঘুম ভেঙে যায় দুর্জয়ের। আলতো চোখ খুলে সামনে তাকাতেই গত রাতে একের পর এক ঘটে যাওয়া ঘটনা ভেসে ওঠে তার দৃশ্যপটে। চোখ বন্ধ করে জোরে এক নিঃশ্বাস টেনে নেয় নিজের মধ্যে। অতঃপর নিজের সাথেই বেশ খানিকটা সময় নিয়ে দ্বন্দ্ব চালিয়ে অবশেষে নন্দিতাকে বুকের উপর থেকে সরিয়ে উঠে চলে যায় সে। রাতের ঘটনার জন্য আফসোস নেই তার মাঝে, তবে নন্দিতার অনুমতি ছিল না ভেবে অনুশোচনা কাজ করে। বৃষ্টিস্নাত শীতল বাতাসের স্পর্শে বেশ বেলা করেই ঘুম ভাঙ্গে নন্দিতার। শীতল বাতাসের দাপটে গায়ের চাদরটা আরও খানিকটা জড়িয়ে ঘুমাতে গিয়ে শুনতে পায় দুর্জয়ের মৃদু কণ্ঠস্বর, সিকদারদের কেসটা আমার জিম্মায় আছে। সিক্রেটলি এটার ইনভেস্টিগেশন করছে পুলিশ। দেশের একজন নামকরা নেতার বিষয়ে এই ধরনের এলিগেশন আনা খুব সহজ কিছু নয়। মেয়েটার জীবনের ঝুঁকি হতে পারে, তাই তাকে পুলিশ কাস্টডিতে রাখা হয়েছে সুরক্ষার খাতিরে। আপনি চিন্তা করবেন না, সিকদারদের এই কালো অতীত আমার হাতেই শেষ হবে। কেসের প্রতিটা শুনানির দিন প্রেস, মিডিয়ার ভিড় জমবে। আপনি শুধু নিজেকে সুরক্ষায় রাখবেন। সিকদারদের নাম শোনামাত্র আচমকা মৃদু কেঁপে উঠল নন্দিতা। মানসপটে ভেসে উঠল এক নৃশংস হত্যার দৃশ্য। ভয় খিচে বন্ধ করে ফেলল তার চোখ। শরীর এখনো মৃদু কাঁপছে। হ্যাঁ দিয়ে ঘাম ছাড়ছে অনবরত। দুর্জয় রেডি হয়ে ব্রেকফাস্ট করতে করতে কথা বলছিল কারোর সাথে। অতঃপর খাওয়া শেষ করে বেরিয়ে গেল সে কাজের উদ্দেশ্যে। কোটটা নেওয়ার বাহানায় রুমে ঢুকে এক পলক নন্দিতার দিকে তাকাতে অবশ্য ভুলল না সে। উল্টো পাশ ফিরে শুয়ে থাকা, বুক পর্যন্ত চাদরে ঢাকা তার স্ত্রীকে দেখে আজ প্রথমবারের মতো ঠোঁটের কোণ মৃদু হাসি ফুটে উঠল তার। পরপরই দরজা লক করে বেরিয়ে পড়ল কাজের উদ্দেশ্যে। দুর্জয় চলে গেছে বুঝতে পেরে চোখ খুলে তাকায় নন্দিতা। বিছানার পাশে পড়ে থাকা ফোনটা হাতে নিতেই চোখ পড়ে আজকে তারিখের দিকে। আজ থেকে আর মাত্র 1 মাস সময় আছে তার কাছে। পরপরই কিছু একটা ভেবে হাসি চওড়া হয় তার। পুরো ঘরের কোনায় কোনায় তাকিয়ে খোঁজার চেষ্টা করে ঠিক কোথায় হিডেন ক্যামেরা লাগানো থাকতে পারে। শিকদাররা যে তাদের গোটা ঘরে হিডেন ক্যামেরা লাগিয়ে রেখেছে এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই নন্দিতার। পরপরই মনে পড়ল তাদের কেসের ডেট এগিয়ে আসছে। তার মানে এই কেসের ব্যাপারে টুকটাক আলোচনা দুর্জয়কে করতে হবে বিভিন্ন কল মারফত। আর ঠিক এই কারণেই দুর্জয়ের প্রতিটা কথা, কাজের উপর নজর রাখছে তারা। যাতে কেসের ব্যাপারে প্রতিটা তথ্য আগে থেকেই জেনে যায় তারা। এতে তাদের এই কেস জিতে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে ঘর থেকে বের হয় নন্দিতা।
বাড়ির পাশের একটা ক্যাফেতে গিয়ে নিজের জন্য এক কাপ কফি অর্ডার করে চলে যায় ওয়াশরুমে। সেখানে গিয়ে পার্স থেকে একটা সিম বের করে ফোনে সেট করে। সিমটা অনেক পুরনো। বন্ধুদের সাথে একবার প্রাঙ্ক করার জন্য এই চিন্তা নিয়েছিল সে। অচেনা নম্বর থেকে ফোন করে সবাইকে যেভাবে ভয় দেখিয়েছিল, আজও সেই সোনালি দিনগুলোর স্মৃতি মানসপটে ভেসে উঠলে ঝংকার দিয়ে হেসে ওঠে সে। বাড়ির সামনের বাগানে বসে চা খাচ্ছিলেন তুহিনা বেগম। এমন সময় টেবিলের উপর রাখা ফোনটা সশব্দে বেজে ওঠে। চায়ের কাপটা প্লেটের উপর রেখে ফোঁটা হাতে নিয়ে অপরিচিত নম্বর দেখে বেশ খানিকটা হতাশ হন। গতকাল তাকে ফোন করেনি নন্দিতা। সারাদিনে অন্তত একবার হলেও মেয়েটা খোঁজ নেয় তার। এটা ওটা নানান গল্প করে ফোনের ওপাশ থেকেই ভীষণভাবে মাতিয়ে রাখে তাকে। কিন্তু কাল কি হলো কে জানে? তিনি নিজেও অভিমান করে ফোন দেননি আর। যদি আজও তার ফোন না পায়, তবে নিজেই ফোন দিয়ে ভালো করে কথা শোনাবেন তাকে। ঠিক যেমনটা দজ্জাল শাশুড়িরা করে। কেটে যাওয়ার আগেই ফোটা রিসিভ করে কানে ধরতেই ভেসে ওঠে নন্দিতার হাস্যোজ্জ্বল কণ্ঠস্বর। তুহিনা বেগমের রাগ যেন নিমেষেই পানি হয়ে গেল এই কণ্ঠস্বর শুনে। মেয়েটা তার কথার মায় সহজেই কাবু করে ফেলতে পারে কাউকে। এত মিষ্টভাষী, চঞ্চল মেয়ে তার জীবনে কমই দেখেছেন তিনি। একেবারে যাকে বলে নিখাদ সোনা। তার ছেলেটা কবে যে এর কদর বুঝবে কে জানে। আম্মা, রাগ করে আছো জানি। এখন ঝটপট তোমার ছেলেকে বলো তো তোমার কাছে নিয়ে যেতে, কতদিন দেখি না তোমাদের। সামনে গিয়ে একেবারে রাগ ভাঙ্গাবো তোমাদের। তুহিনা বেগম আলতো হেসে মশকরা করে বলে ওঠেন। আমার ছেলে তোর কেউ হয় না বুঝি? তোর জামাইকে তুই বল। আমি কেন বলতে যাব? তোমার ছেলে তো খারুস। নিরামিষ ব্যাটা। কথা বলতে তো জানে না, যেটুকু মুখ খুলে শুধু ঝগড়া করতেই খোলে। জন্মের সময় তার মুখে মধুর বদলে তিতকরলা দিয়েছিলে নাকি? নন্দিতার এমন কথা শুনে হো হো করে হেসে ওঠেন তুহিনা বেগম। হাসতে হাসতেই খানিকটা কাশি ওঠে যায় তার। তা শোনামাত্র নন্দিতা চিন্তিত সুরে বলে ওঠে। তুমি ওষুধ ঠিকমতো খাও না তাই না? ডাক্তারের কাছে গিয়েছিলে, আগের সপ্তাহে ডেট ছিল তো। তুহিনা বেগম জিভে আলতো কামড় দিয়ে কথা ঘোরাতে গিয়ে বলেন। আমার ছেলে আগে ছিল, এখন তোর জামাই। নিজে রিটায়ার নিয়ে আমার মতো নিষ্পাপ বাচ্চা মেয়ের উপর তোমার ওই গাধা ছেলেটাকে চাপিয়ে দিচ্ছ, এসব কিন্তু একদম ঠিক না শাশুড়ি আম্মা। দজ্জাল শাশুড়ির মতো ছেলের ভাগ নিয়ে টানাটানি না করলে এই শাশুড়ি বয়কট। এই বুড়িকে এভাবে বয়কট করো না বৌমা, একটা নাতি নাতনির মুখ দেখলে অবশ্য এসব বয়কট মেনে নেওয়া যায়। তুমি আগে দজ্জাল শাশুড়ি হওয়ার ট্রেনিং নাও ইউটিউব থেকে, যেভাবে আমি জামাইয়ের আদর পাওয়ার ট্রেনিং নিই রোজ। এরপর নাতি নাতনির কথা না হয় তোমার ছেলেকেই বলো, সব তো তার হাতে। নন্দিতার বোকা বোকা কোথায় তুহিনা বেগম ঝট করে ফোন কেটে দেন। অতঃপর শব্দ করে হাসতে হাসতে বলেন। পাগলের প্রলাপ সহ্য করে সংসার টিকিয়ে রাখার ক্ষমতা হোক আমার ছেলেটার। গোধূলি আকাশে সূর্যাস্ত নেমে আসার মতো করে দপ করে অন্ধকার নেমে এলো নন্দিতার সুশ্রী মুখের আদলে। কিছুক্ষণ আগেই কুরিয়ার থেকে একটা পার্সেল এসেছে তার নামে। উপরে বড় বড় অক্ষরে লেখা, সামথিং স্পেশাল। প্রেরকের নাম দেখা মাত্রই এতক্ষণের হাসি খুশি চেহারার বদলে সেখানে স্থান পেয়েছে ভয়াতুর এক অসহায় রূপ। দুর্জয়ের ফেরার সময় হয়েছে। যে কোনো মুহূর্তে সে এসে যেতে পারে। তাই আর সময় অপচয় না করে ব্যস্ত হাতে প্যাকেটটা ওপেন করল নন্দিতা। উৎকণ্ঠায় তার সরাসরি মৃদু কাঁপছে যেন। হাতে বল পাচ্ছে না। তবুও নিজের জেদি সত্তার বহিঃপ্রকাশ ঘটিয়ে পুরো প্যাকেটটা খুলল সে। ছোট একটা কাচের বোতলে খানিকটা ব্লাড প্রিসার্ভ করা, সাথে একটা ইনজেকশনের সিরিঞ্জ, বেশ কয়েকটা মেডিসিনের প্যাকেট। প্যাকেটে রাখা জিনিসপত্রের আগামাথা কিছু বোঝার চেষ্টা করার আগেই পাশে রাখা ফোনটা বেজে ওঠে শব্দ করে। নন্দিতা জানে এই অসময়ে কে তাকে ফোন করতে পারে। তাই লম্বা একটা শ্বাস নিয়ে ফোনটা রিসিভ করে কানে চেপে ধরল সে। কোনরূপ ভূমিকা ছাড়াই জিজ্ঞাসা করল। পার্সেলের মধ্যে এগুলো কি? ফুল কই? আপনার তো আমাকে তাজা ফুল পাঠানোর কথা ছিল, এগুলো কি? আমি তোমার ফুল পাঠানো প্রেমিক না, আইনত বিয়ে করা স্বামী। বাড়ি ফিরছিলাম, কিছু লাগবে কিনা জানতে ফোন দিয়েছিলাম। এখন তো দেখছি আমার গোপনে তোমার সব প্রয়োজন মিটিয়ে দেওয়ার মানুষ আছে। আমার জিনিসের আর প্রয়োজন নেই সম্ভবত। নন্দিতাকে কিছু বলার সুযোগ না দিয়েই খট করে ফোন কেটে দেয় দুর্জয়। অতঃপর এক পলক তাকায় ড্রাইভিং সিটের পাশের সিটের উপর রাখা একগুচ্ছ স্নিগ্ধ রজনীগন্ধার মালার দিকে। অকারণেই আজ ফুলের দোকানের সামনে দাঁড়াতে মন চাইছিল তার। আর সেই ইচ্ছেকে খানিকটা প্রশ্রয় দিতে ফুলের দোকানে গিয়েছিল সে।
চোখের সামনে ঝুঁকতে থাকা রজনীগন্ধার আর গোলাপের মিশেলে বানানো হাতের মালা দেখে নন্দিতার ফর্সা, চিকন হাতের কথা মস্তিষ্কে হানা দেয় তার। কোনরূপ ভাবনা ছাড়াই একজোড়া হাতের মালা প্যাক করতে বলে দোকানদারকে। দোকানদার তাকে বাড়তি হিসেবে একটা গোলাপও দেয়। দুর্জয় বারণ করলে তিনি হাসি হাসি মুখ করে বলেন, বাড়তি কোনো টাকা লাগবে না সাহেব। গোলাপ পেলে মাইয়া মানুষ মেলা খুশি হইয়া যায়। আর মাইয়া মানুষ খুশি থাকলে পুরো সংসারে খুশি থাহে। মাঝিমধ্যে শুধু একখান গোলাপ নিয়া গিয়া দেখবেন সাহেব, স্বর্ণের জিনিস পাওয়ার লাহান খুশি হই যাইব তারা। দোকানদারের কথার পিঠে দ্বিরুক্তি করেনি আর দুর্জয়। হয়তো মনে মনে সেও নন্দিতার মুখের নির্মল হাসিটুকু, প্রাণখোলা খুশিটুকুই দেখতে চায়। আজকাল মাঝে মধ্যেই তার অসভ্য রকমের এক অসুখে ধরে। মাঝরাতে ঘুম ভাঙলেই পাশে শুয়ে থাকা নন্দিতাকে বুকে টেনে নিতে মন চায়। আবার কখনো কখনো তার গোল গোল ঠোঁট দুটো নিজের আয়ত্তে এনে আশ্লেষে শুষে নিতে মন চায়। আরও এক অসভ্য ইচ্ছে উকি দেয় তার মাঝে। সেটা হলো সেদিন রাতের মতো আরও অনেকগুলো রাত সে চায়। দুটো শীতল শরীরের মাপঝোপ করে একে অন্যকে উষ্ণতা বিলিয়ে দেওয়ার মতো রাত, একে অন্যকে ডুবে অন্য এক সুখের সাগরে ভেসে যাওয়ার মতো রাত, সুখের, আমোদের, আহ্লাদের, তাকে খুব করে কাছে পাওয়ার মতো রাত। ফুলগুলো গাড়িতে রেখে আচমকাই ফোন লাগায় সে নন্দিতাকে। কোনো কথা নেই, নির্দিষ্ট কিছু বলার নেই, তবুও নির্বোধ মনের চাহিদা পূরণের খোরাক জোগাতে ফোন লাগায় সে। রিং হওয়ার সাথে সাথে অবশ্য যথেষ্ট অস্বস্তিতে ভুগতে হচ্ছিল তাকে। কেটে দিতে চেয়েও কেটে দিতে পারেনি, কেটে দেওয়ার কারণ খুঁজে না পেয়ে। কিন্তু এখন তার মনে হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় ভুলটা আজ সে করেছে। ফোন করাটা উচিত হয়নি একদমই। যদি না ফোন দিত, তবে এমন এক ঘটনা, এমন এক সত্যর মুখোমুখি অন্তত তাকে হতে হতো না। মন জিনিসটা আসলেই বেইমান। তার চাওয়া পাওয়াগুলো অযাচিত। এর চেয়ে তার মস্তিষ্ক ঢের ভালো। অন্তত এ পর্যন্ত এমন অস্বস্তিতে ডোবায়নি তাকে। শরীরের রন্ধ্রে রন্ধ্রে অস্বস্তির এক সুচালো কাটা নিয়ে বাকিটা পথ পাড়ি দিল সে। মনের মাঝে চলতে থাকলো একঝাঁক প্রশ্নের হুড়োহুড়ি খেলা, যার কোনোটার উত্তর তার কাছে নেই। নন্দিতার কাছে সে উত্তর চাইবেও না। যেটুকু কাছে এসেছিল, অনুভূতির ঢেউয়ে নিজেকে এলিয়ে দিয়েছিল, সেটুকু পিছিয়ে যাবে শুধু। আজ সে উপলব্ধি করল, সব ঢেউয়ে শরীর এলিয়ে দিতে নেই। কিছু ঢেউ সমুদ্রকে গভীর থেকে নাড়িয়ে দেওয়ার মতো হয়। কিছু ঢেউয়ের আর এক নাম সাইক্লোন, নন্ড ভণ্ড, তোলপাড়, ছিন্ন ভিন্ন করা যার তথাকথিত স্বভাব। নন্দিতার সদা হাস্যোজ্জ্বল মুখে আধারি ছায়া আরও গাঢ় হলো যেন। অমাবস্যার চেয়েও ঘোর অমাবস্যা বলে যদি কিছু থাকে, আজ নন্দিতার মন আকাশে তার বিচরণ। এই অসময়ে দুর্জয়ের ফোন আসাটা একেবারেই অনাকাঙ্ক্ষিত ছিল। অন্য সময় হলে বেজায় খুশি হতো সে। কিন্তু আজ বেখেয়ালে ঘটে যাওয়া অঘটনে একটু একটু করে সাজানো গোছানো ঘরটা সমুদ্রের নোনা বাতাসের দাপটে তাসের ঘরের মতো ছড়িয়ে ছিটিয়ে যেতে দেখতে পাচ্ছে সে। দুর্জয়ের মাঝের এই সূক্ষ্ম পরিবর্তনটুকু সে ইদানিং লক্ষ্য করেছে। কিন্তু আজ যখন তা প্রগাঢ় রূপে ধরা দেওয়ার সময় এলো, এমনটা না হলে কি হতো না? সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা জিনিসগুলোর দিকে একপলক নজর বুলিয়ে উপরের দিকে তাকিয়ে অভিযোগের সুরে বলে উঠল, তোমার থেকে যাওয়া দরকার ছিল মা। শুধুই কি অভিযোগ? অভিমানের দোষরে সিক্তও বটে। এ অভিযোগ সৃষ্টিকর্তার উপর। এ অভিযোগ তাকে নিঃস্ব করার, অচেনা জগতে আচমকা তাকে একেবারে অপরিচিত মানুষদের মাঝে একা ছেড়ে দেওয়ার। এ অভিযোগ তার মায়ের শীতল কোলের অভাববোধের। আকাশ ছিঁড়ে গগনবিদারী বিদ্যুৎ সহিত নেমে আসা বৃষ্টিকণার ন্যায় ঝুপ করে কয়েক ফোঁটা বর্ষণ তখন নন্দিতার কোলেও গড়াল। বুকটা ভার হলো অসম্ভব রকম। চেনা ঘর, চেনা সংসার হুট করে অচেনা লাগল। বেদনার্ত মনে শূন্যে তাকিয়ে মনে মনে ভাবল, এই ভুল বোঝাবুঝি মেটাতে পারবো তো? বিছানায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে দুর্জয়ের খুলে রাখা সাদা টি শার্ট, কালো কোট, দুমড়ে মুষড়ে যাওয়াটাই। ঘরে ঢোকামাত্র নন্দিতা একপলক সেগুলোর দিকে তাকালো। অতঃপর ঠোঁটের কোণে ফিচেল হাসি টেনে বিড়বিড়িয়ে বলল, এতটুকু রাগের কারণ যদি আমি হই, নট ব্যাড। বিছানা থেকে একে একে সব উঠিয়ে ওয়াশিং ব্যাগে রাখল নন্দিতা। এরপর এলোমেলো হয়ে যাওয়া বিছানার চাদর পরিষ্কার করে টানটান দিতে গিয়ে আচমকা তার নজর পড়ল বেড সাইড টেবিলের উপর। বেশ কিছুক্ষণ ধরেই টাকা ফুলের ঘ্রাণ তার নাকে এসে বাড়ি দিচ্ছিল। কিন্তু ব্যাপারটাকে সেভাবে আমলে নেয়নি সে। অথচ টেবিলের একদম সামনেই রাখা ধবধবে সাদা দুই রজনীগন্ধার মালা, যার সৌন্দর্যকে ত্বরান্বিত করতে মাঝে চুপটি করে বসে আছে একটা করে লাল টকটকে গোলাপ। মালা দুটো হাতে উঠিয়ে অশ্রুসিক্ত চোখে পলকবিহীন তাকিয়ে রইল সে।
যেন চোখের পাতা ফেললেই হারিয়ে যাবে। ভেসে যাবে সব উচ্ছ্বসিত ঢেউয়ের সাথে। থেকে যাবে এক স্মৃতি অলীক স্বপ্নের ন্যায়। হাত দুটো নাকের কাছে এগিয়ে এনে চোখ বুজল সে। আবেশে, উন্মাদনায় লম্বা এক শ্বাস টেনে নিল। একবার, দুইবার করে বারবার শ্বাস টানল সে। যেন এই ফুলের সবটুকু শুদ্ধ ঘ্রাণ সে নিজের মাঝে টেনে নিতে চায়। শুধুই কি ফুল তার পছন্দ বলে? নাকি প্রিয় মানুষের হাতে করে এসেছে বলে, তার এত আহ্লাদ, এত আদর, এত রূপ, এত যত্ন? ফুলগুলোও কি খানিকটা ঈর্ষান্বিত হলো, তাদের রূপ, ঘ্রাণের চেয়ে অন্য কেউ বেশি গুরুত্ব পাচ্ছে বলে? টেবিলে পড়ে থাকা অযত্নের গোলাপখানা ততক্ষণে অভিমানে ক্ষিপ্ত হয়ে মূর্ছা যেতে বসেছে। অথচ সে হুঁশ নন্দিতার নেই। শেষবারের মতো প্রিয়তমের বাছাই করে আনা অমূল্য, অসামান্য, পৃথিবীর সবচেয়ে সুশ্রী ফুলগুলোর মাঝে নাক ডুবিয়ে আসলে সে মোহাচ্ছন্ন কণ্ঠে বলে ওঠে। তারা সবচেয়ে সুন্দর, কারণ তারা আপনার ছোঁয়ায় সিক্ত। জোবকমচক্স।